নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন সেগুলো আমরা বারবার বুঝতে পারছি, এবং এটা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু ওই যে আমি ডামি নির্বাচনের মতো অবস্থা দাঁড়াবে। সুতরাং কারচুপি করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল করে, সিল মারে, ব্যালট বাক্সে ঢুকায়, এটা হবে না। তারপর আরেকটা পার্ট থাকে ইঞ্জিনিয়ারিং, যেটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে। সেক্ষেত্রে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সব জায়গায় ডিভিশন আছে। তো সরল ভাবে ব্যাপারটা কিন্তু নয়। জি, হ্যাঁ, এখানে তো কথা বলবার আছে যে রাজ্জাকি ভাই যেভাবে বললেন কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে এক নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছর কেউ ভোলাইতে পারে না ইত্যাদি। বলবো কেন? আপনি ভুলবেন না, আপনি তো এক ব্যক্তিকে দিয়ে বিচার করলে হবে না। দেশের ইতিহাস থেকে আপনি পুরো 80 দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করতে হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলো কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা বললে কিছুই না, তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে। এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ। যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি, এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন? এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ ও সমমনরা নির্বাচন করেছে পরপর 3 বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে। এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব? এরা যখন অগ্রাহ্য করেছে তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো? আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2+2=4 নয়, 2+2 অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানকে যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোকে নেতা এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী আছে। আওয়ামী লীগের দায় আছে। আওয়ামী লীগের 17 বছরে তিনি কওমি জননী হয়ে বসেছিলেন, তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন, এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি তাহলে আমার ভোট করতে হবে না। আমার এই বিপুল সংখ্যক ভোট যদি আমার হাতে থাকে তাহলে আমি রাতের বেলা ভোট করতে পারবো, অথবা আমি নির্বাচন করতে পারবো, অথবা জাতীয় পার্টির মতো একটা পুতুল দল নিয়েই আমি দেশ চালাবো। সেটা তো তিনি অনেকদিন চালিয়েছিলেনই। কিন্তু একটি দেশে 4টি রকম শিক্ষা ব্যবস্থা, আরবি, বাংলা, ইংরেজি ক্যাডেট কলেজ তিনি স্থাপন করে রেখেছিলেন। এতখানি সুযোগ থাকার পরেও তিনি কিন্তু চেষ্টা করেননি কিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনা। তো সম্ভব ছিল। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সমালোচনা করা হয়, কারিকুলাম নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, শিক্ষার মান নিয়ে সমালোচনা, এটা কি মাদ্রাসার ছাত্রদের দোষ নাকি? দোষ তো যারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছেন তাদের। আপনি যদি তাদেরকে পড়বার সুযোগ না দেন, আপনি যদি তাদেরকে সমতলে না দাঁড় করান, আপনি যদি তাকে দোষ দেন যে তুমি কম পড়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন শিবিরকে ভোট দিচ্ছ, এই দোষ তো তার নয়। ধন্যবাদ। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে চলে যাই জাকির ভাইয়ের কাছে। একটি জায়গায় বিশেষ করে যদি বলি, নবাবগঞ্জ ঢাকা 1 আসনে জন্ট্রাইল ইউনিয়নের হরিশকল গ্রামে প্রচারণার ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠান,
সেখানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা বলেছেন হিন্দু ভাইদের উদ্দেশ্যে যে কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে, কে কয়টা ভোট দিলেন কে কয়টা দিলেন না সেটা টোকা দিলেই ভোট গণনার সময় বের হয়ে আসবে। বিএনপি নেতার এই বক্তব্য হিন্দু ভোটারদেরকে কোন ধরনের হুমকি? অবশ্যই। আরেকটা দেখুন যে নির্বাচন কমিশন বলে একটা যে প্রতিষ্ঠান দেশে আছে, আপনি কি এত যে আলাপ আলোচনা আমরা করছি বিভিন্ন জায়গায় সবাই করছেন, তার কোনো উপস্থিতি আমরা দেখতে পাই? হঠাৎ করে শুনি সেদিন বলছেন যে সরকার গণভোটের, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে মানে প্রচারণা করতে পারবেন না। এতদিনে ঘুম ভাঙলো? সরকার তো দেশ চেয়ে ফেলেছে গণভোটে, মনে হচ্ছে যে ভোট একটি হচ্ছে সেটা গণভোট। এই যে এতদিন পর তারেক রহমান তো হার পক্ষে ভোট দিতে বলেছেন। সেটা তো অসুবিধা নাই, তারেক রহমান তো আপনার রাজনৈতিক নেতা। আমি কিন্তু হা ভোটের বিপক্ষে বলছি না, আমি বলছি সরকার এটা পারে কিনা। কারণ সরকারই তো ভোটের বন্দোবস্ত করছে, তো দুই পক্ষেরই তো হ্যাঁ ভোট না ভোট। আপনি তো এক পক্ষে চলে গেলেন, আপনি রেফারি, আপনি হ্যাঁ পক্ষে দিয়ে গোল দিয়ে দিচ্ছেন, তাহলে তো আর ভোটের দরকার পড়ে না। এইটা যখন আমরা বলেছি তারা বলছে না এটা তো আমাদের গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব। তাহলে গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব, তাহলে আপনারা নিজেরাই সবকিছু করে ফেলুন, আপনারা আদেশ নির্দেশ আর নির্বাচন কমিশন তো আর মানার দরকার নাই। এখন শুনছি গণভোটে নতুন অধ্যাদেশ তৈরি করে গণভোটে হ্যাঁ পক্ষে করা যাবে, প্রচারণা এটা সিদ্ধ করা যাবে, এরকম একটা অবস্থা করছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন সেগুলো আমরা বারবার বুঝতে পারছি, এবং এটা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু ওই যে আমি ডামি নির্বাচনের মধ্যে অবস্থা দাঁড়াবে। ধন্যবাদ। আবহাওয়া রাজ্জাকি, তারেক রহমান 30 জানুয়ারি সম্ভবত গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলেছেন। বলা হচ্ছে এরই মধ্যে না ভোট নাকি অলরেডি প্রায়, যদি বলি বিদেশের যে পোস্টাল ব্যালটগুলো ওগুলোতে অনেকেই না ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যদিও অনেকে এবার ভিডিও আছে যারা অনেকে ধানের শেষে ভোট দিয়েছে আবার না তো ঠিক দিয়েছে, এরকম অনেক ভিডিও বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। তাছাড়া আওয়ামী লীগও তো না ভোটে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে না যদি যেতে যায়, জিতলে আসলে কি হতে পারে ভবিষ্যতে? ধন্যবাদ আপনাকে। আবার আমার সহ-আলোচক, শুনেন আমি একটা কথা বলি। এই যে গণভোটে গেলাম কেন আমরা? গণভোটে গেলাম আমরা না রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। তারা ঐক্যমত্যে আসতে পারে নাই। ছাড় দেখ, এইটার সাথে দ্বিমত করে, ওইটার সাথে দ্বিমত করে, এইটার সাথে একমত, সব মিলিয়ে যদি একটা জায়গায় আসতে পারতো যে এইভাবে আমরা জুলাই সনদ করে ফেলি, আমার তো ইউনূস সরকার দরকার নাই। তারা যদি আসতে পারতো তাহলে তার গণভোট লাগতো না। আসতে পারলো না কেন? পারলো না, তাদের ব্যর্থতা, রাজনীতিবিদদের ব্যর্থতা। ব্যর্থতা নাকি স্বার্থ, কোনটা? সে তো আমি সেকেন্ড ব্যাখ্যায় যাব না। স্বার্থ তো আছেই, কিন্তু আপনি তো ব্যর্থ, মানে ঐক্যমত্যে আসতে পারেন নাই বিধায় একটা ফাইনালি প্রশ্ন আসলো গণভোটের। সেখানে আবার ডিভিশন হইল। গণভোট নির্বাচনের আগে চাইছে কেউ, নির্বাচনের পরে চাইছে কেউ। এই যে নির্বাচনের আগে যারা চাইছে তারা জামাত, আর একই দিনে যারা চাইছে তারা হলো বিএনপি। এখন আমার কাছে তো মনে হয় সরকার তার পাল্লা ভারী দেখছে, তারও তো একটা নিরপেক্ষতা দরকার, সেফ এক্সিট দরকার, নির্বাচন দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে সে চিন্তা করছে ঠিক আছে আমি বড় দলের ইয়েটাই মেনে নিলাম। এটা তো ক্লিয়ার, কারণ বড় দল চাইছে একই দিনে দুইটা, জামাত চাইছে আগে। এখন নির্বাচন গণভোট হতে যাচ্ছে, সেটাও কিন্তু গণভোটের সিদ্ধান্ত ফাইনালি কিন্তু সরকারের কাছে ফেরত দিছে তারা, আপনি ঠিক করেন। উনি ঠিক করছে তখন একই দিনে। এইবার আসেন একই দিনে। এখন এটা অনেক আলাপ আমি করছি বারে বারে। এখন আর কি, এই যে গণভোটে যদি আপনি হা না দেন, মনে করেন গণভোটে তারেক রহমান সাহেব সম্প্রতি বলছে হা দিতে কেন বলছেন এটার ব্যাখ্যা আমি, ওই যে উনি বললো যে আমরা ব্যাখ্যা দিতে পারবো উনি কেন করছেন, বাট আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। তারা তো নাতে ছিল, তাদের দলের বহু দায়িত্বশীল নেতা বলছে কোনো গণভোট, কিসের গণভোট, অর্থাৎ নায়ে ছিল। এই হাতে আসলো কেন এটা আমার ব্যক্তিগত ধারণায় যদি আপনি বলেন, নির্বাচন সহজভাবে বলি, এত জটিল করে লাভ নাই। নির্বাচন যদি আমরা নিরপেক্ষভাবে যদি ধরি যে একটু নিরপেক্ষ ভোট হবে, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। নিরপেক্ষ ভোট যদি হয়, যতটুকুই হোক, আমরা শুদ্ধ বলতে যাবো যায়, আমি নিশ্চিত, আমার ধারণা, বিশ্বাস 2/3 মেজরিটি কেউ পাবে না। হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে। কে পাবে অনিশ্চিত, কারণ অনেকগুলা ঘটনা আমরা বলছি বা নানান জনে আলাপ করতেছে। যেহেতু অনিশ্চিত, সেহেতু গণভোট যদি হা হয়, তাইলে যেটা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা আসবে। হাতে আসলে মনে করেন আমি পরাজিত হয়ে গেছি, কিন্তু আমি আনুপাতিক হারের ভোটে উচ্চ কক্ষে আসন পাবো, এবং বাজেট বলেন সবকিছু উচ্চ কক্ষের অ্যাপ্রুভালটা লাগবে। কিন্তু অ্যাপ্রুভাল না করলেও অটোমেটিক তো পাস হয়ে যাবে না, উচ্চ কক্ষের অ্যাপ্রুভাল লাগবে 3 মাস পরে। না, ওটা হবে না। আচ্ছা,
সুতরাং ওইখানে একটা বিরাট পাওয়ার আছে। আল্লাহ মাফ করুক, আমি বলছি না উনি হেরে যেতে পারে, আমি গেলাম, কিন্তু উনি আনুপাতিক হারে যে ভোট পাইছে দেখা গেল উচ্চ কক্ষে ভালো আসন পাবে। সুতরাং সেই চিন্তা করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রত্যেকের ভিতরে একটা শঙ্কা ঢুকছে, কে জেতে কে হারে। কেন আমি বলছি যে নাম্বার ওয়ান, কারচুপি বলতে যা বোঝায় এবার হবে না। এখন মানুষ কিন্তু কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটাকে মিলিয়ে ফেলে। সহিংসতা হবে কিনা সেটা আমি বলতে পারবো না। আমি বলছি কারচুপি হবে না এই কারণে, কারণ অলরেডি জামাত আমিরের ইস্যুতে মাঠে কিন্তু শিবির নেমে গেছে, এবং আমার ধারণা তারা লম্বা সময় থাকবে। কেন থাকবে না থাকবে, কারণ আপনি তো সুযোগটা দিচ্ছেন, এখন মাঠে নেমে গেছে। সুতরাং কারচুপি করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল করে, সিল মারে, ব্যালট বাক্সে ঢুকায়, এটা হবে না। তারপর আরেকটা পার্ট থাকে ইঞ্জিনিয়ারিং, যেটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে। সেক্ষেত্রে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সব জায়গায় ডিভিশন আছে, পক্ষে বিপক্ষে আছে। আমি যদি আমার ধারণা বলছি, আর্মির ভিতরে হয়তো পাবেন যে পক্ষে বিপক্ষে। তো যদি আর্মি চায় যে না অ্যাজ ইউজুয়াল ভোট হোক, তাহলে ইঞ্জিনিয়ারিং করতে সাহস। সুতরাং হাড্ডাহাড্ডির ভয় আছে। ভয় থাকলে পরে ওই উচ্চকক্ষ একটা সম্বল রাজনীতি টিকে থাকার, এটাকে ক্যালকুলেট করে আমার কাছে মনে হয় শেষ সময় এটা বলেছে, এটা আমার ধারণা। তা না হলে হাবটের এটা নিয়ে আমার একটু কথা জি, ছিল। ছোট্ট। আমার কথাটা হচ্ছে যে আসলে তারেক রহমানের যে অবস্থান বা গুরুত্ব, এটা কিন্তু আমরা অনেক সময়ই একটু হয়তো আন্ডার এস্টিমেট করছি। কারণ এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন, তিনি দেশে ছিলেন না, কিন্তু ওই বিদেশে থেকেই তিনি যেভাবে দলটিকে পরিচালনা করেছেন, উনি নিজে কখনোই সেই কৃতিত্ব নিচ্ছেন না, কিন্তু এই কৃতিত্ব তাকে দিতে হবে। এবং এই জুলাইয়ের যে দলটাকে আন্দোলন, আঁকড়ে ধরে অবশ্যই রেখেছে। অন্য দল টুকরো টুকরো হয়ে যেত। তো এত বড় একটা দল, সব গুরুত্বপূর্ণ নেতাকে ধরে রেখে তিনি এতখানি পথ অতিক্রম করেছেন এত একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। তো আজকে যখন এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, তারেক রহমানকে কিন্তু সেভাবে কোনো কৃতিত্ব উনিও দাবি করেন, অন্য কেউ দিচ্ছেন না। তো এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব যাদের অন্যতম নেতা তো তিনি কেন হের পক্ষে থাকবেন না? তিনি হের পক্ষে এত কম স্বরে বলছেন কারণ তাদের 11টি নোট অফ ডিসেন্ট আছে, এবং এই 11টি ডিসেন্ট কিন্তু এখনো আছে। তারা যদি পাশ করেও আসে, কিংবা জামাতও যদি পাশ করেছে, যে যার নোট অফ ডিসেন্ট কিন্তু ঠিকই কার্যকর করবে। অবশ্যই করবে। ধন্যবাদ।